সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা এমসিকিউ সলভ ক্লাস এর আগে একটি করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় সলভ ক্লাসটি করতে যাচ্ছি। গত ক্লাসে আমি 15টি এমসিকিউ ইন ডিটেল আলোচনা করেছিলাম। যারা গত ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 16 নম্বর থেকে এমসিকিউ সলভ ক্লাস শুরু করছি। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, দেখো। উদ্দীপক দিয়ে 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকের যৌগটির নাম আইউপ্যাক পদ্ধতিতে কি? উদ্দীপকের যৌগটির নাম আইউপ্যাক পদ্ধতিতে কি হবে? ভালো করে যদি আমরা খেয়াল করি, দেখো যৌগটিতে দুইটি কার্যকরীমূলক আছে, একটা হচ্ছে OH, একটা হচ্ছে ডাবল বন্ড। তাহলে এখানে OH-কে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি দিলে এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4। তার মানে বিউট, 4 কার্বনে বিউট, 1 2 3, 3-এর মধ্যে হচ্ছে অ্যালকিন, তাহলে বিউট 3 ইন 2 অল, 1 2 2 অল, এটি হবে সঠিক উত্তর। এক্ষেত্রে দেখো বিউট 1 ইন হবে না, 1 ইন হলে এই পাশ থেকে কাউন্ট হয়, কিন্তু এই পাশ থেকে কাউন্ট করা যাবে না, যেহেতু এখানে OH-কে প্রায়োরিটি দিতে হবে। 2 হাইড্রক্সি 1 বিউটিন, এটি সঠিক হবে না, কারণ এখানে OH হচ্ছে প্রধান কার্যকরীমূলক। যখন প্রধান কার্যকরীমূলক OH হয় তখন তাকে হাইড্রক্সি লেখা যাবে না, সো এটাও এই কারণে বাদ যাবে। সো আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখো, উদ্দীপকের যৌগটি 1 আলোক সমানতা দেখায়। এখন আলোক সমানতা দেখায় কিনা আমরা একটু দেখি। আমরা এটাকে এভাবে যদি লিখি, এইচটাকে যদি নিচে দিয়ে, তাহলে জিনিসটি দেখতে এরকম হয়। তাহলে এখানে কার্বনের সাথে 4টা কার্বনের সাথে 4টা ভিন্ন ধরনের পরমাণু বা মূলক আছে, তার মানে সে আলোক সমানতা দেখাবে। জ্যামিতিক সমানতা দেখায়। জ্যামিতিক সমানতা দেখানোর ক্ষেত্রে যেটা রুলস, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাক্রিক কিছু অ্যালকেন। তাহলে যেহেতু এটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনটা আমরা লিখি। লেখার পরে আমি যখন এখানে 2টা H লিখছি, এখানে একটা H, আর এখানে এই কার্বনের সাথে দেখো CH CH3OH এভাবে আছে। তাহলে যেহেতু 3টি হাইড্রোজেন আছে, অর্থাৎ একই রকমের পরমাণু এখানে 3টি, তাহলে 3টি একই রকমের পরমাণু যখন হয় তার পক্ষে আসলে জ্যামিতিক সমাণু দেখানো সম্ভব হয় না। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে অ্যালকিন ও অ্যালকোহল উভয় ধর্মই প্রদর্শন করে। এখানে অ্যালকিন আছে, এখানে অ্যালকোহল আছে, তার মানে সে উভয় ধর্মই এখানে কে দেখাবে। সো আশা করি বুঝতে পেরেছো, এটা সঠিক উত্তর হবে 1 ও 3। আমরা একটু ফরওয়ার্ড হই, দেখো আগেরটাতে যে সঠিক উত্তর 1 ও 3, 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। এরপর প্রশ্ন ছিল, গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন আছে? গ্লুকোজ অণুতে কাইরাল কার্বন, তাহলে আমাকে আগে একটু গ্লুকোজের সংকেতটা লিখতে হবে। সংকেতটা লিখলে তারপর আমরা কাইরাল কার্বন কয়টি আছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। তাহলে গ্লুকোজের সংকেতটা আমরা কীভাবে লিখব? তোমরা নিশ্চয়ই জানো, গ্লুকোজের সংকেত লেখার সময় আমার এখানে C থাকবে। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের, একদম নিচে হচ্ছে CH2OH, আর উপরে হচ্ছে CHO। এক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের সাপেক্ষে 2 4 এবং 5 নম্বর কার্বনে OH-টা ডান দিকে থাকে। 2 4 5 নম্বর কার্বনে OH ডান দিকে থাকে, তার মানে এদের বাম দিকে থাকে হাইড্রোজেন। আর যেটা আমি লিখি নাই সেটার OH-টা থাকে বাম দিকে, তার মানে এইটার ক্ষেত্রে OH-টা হচ্ছে বাম দিকে, H-টা ডান দিকে। এইভাবে গ্লুকোজের সংকেত লেখা হয়। তাহলে এখানে কাইরাল কার্বন কোনটা?
এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। কারণ এটা কাইরাল কার্বন কেন? এটার 1 2 3 এবং এই পুরাটা একটা 4 ধরনের পরমাণু বা মূলক এখানে বিদ্যমান। এটাও একইভাবে কাইরাল কার্বন, কারণ এটার এই 1 2 এই পুরাটা এক রকমের, আবার এই উপরের পুরাটা আরেক রকমের। একইভাবে এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। উপরেরটা কেন কাইরাল কার্বন না? কারণ উপরটার মধ্যে কি আছে? সি ডাবল বন্ড ও আছে, তাই এখানে চতুর্যোজ্যতা ফিল আপ করার অপশন নেই। আর নিচেরটি কাইরাল কার্বন না কেন? কারণ এখানে 2টা হাইড্রোজেন আছে, এই যে 2টা হাইড্রোজেন। সো গ্লুকোজে কাইরাল কার্বনের সংখ্যা, মুক্ত শিকল গ্লুকোজে 4টি কাইরাল কার্বন আছে। তাহলে আমরা বুঝলাম সেটা সঠিক উত্তর হবে 4। যেহেতু প্রশ্নে বলে নাই বদ্ধ শিকল না মুক্ত শিকল, তাই আমরা মুক্ত শিকল ধরেই তার সঠিক উত্তর এখানে 4 দিয়েছি। বদ্ধ শিকল হলে সেটা প্রশ্নে বলে দিত। কোন মূলকটি বেঞ্জিন চক্রকে সক্রিয়তা বৃদ্ধি করে? তোমরা জানো যাদের মধ্যে পাই বন্ধন কিংবা সন্নিবেশ বন্ধন আছে তারা আসলে বেঞ্জিন চক্রের সক্রিয়তা হ্রাস করে। যেমন সায়ানাইড লিখতে গেলে এখানে পাই বন্ধন আছে, এটা সক্রিয়তা হ্রাস করে। আবার অ্যালডিহাইড লিখতে গেলে এখানে ডাবল বন্ড আছে, সে সক্রিয়তা হ্রাস করে। তার মানে এই দুইটা বাদ। মিথাইল যদি লিখতে চাও, মিথাইলের মধ্যে কিন্তু কোনো পাই বন্ধন নেই। আবার ক্লোরিন যখন লেখো, ক্লোরিনের মধ্যেও কোনো পাই বন্ধন নেই। তাহলে মিথাইল এবং ক্লোরিনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? নিয়মটা হচ্ছে যে মিথাইল সঠিক উত্তর। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিছুটা বেশি বলে ক্লোরিন বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব দেওয়ার পর সে আবার কিছু ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নেয়। ঠিক আছে, কিছু ইলেকট্রন ঘনত্ব সে তার নিজের দিকে টেনে নেয়। এই কিছু ইলেকট্রন ঘনত্ব টেনে নেওয়ার কারণে এক্ষেত্রে সক্রিয়তাটা ওইভাবে বৃদ্ধি হয় না। অর্থাৎ বিষয়টা হচ্ছে এইরকম যে তোমার ধরো ক্লোরোবেনজিন, আমি যখন ক্লোরোবেনজিন ড্র করব তখন এই ক্লোরিন বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব যেমন দেয়, আবার সে কিন্তু বেনজিন চক্র থেকে কিছু ইলেকট্রন ঘনত্ব নিয়েও নেয়। দেওয়াটা হচ্ছে রেজোনেন্স প্রভাব, এটা প্লাস রেজোনেন্স প্রভাব বলে, আর নেওয়াটা হচ্ছে ইন্ডাকটিভ প্রভাব, এখানে মাইনাস আই প্রভাব বলা হয়। যেহেতু সে দেওয়ার পাশাপাশি নেয়, তাই সে শতভাগ বেনজিন চক্রকে সক্রিয় করে না। এক্ষেত্রে একটা নতুন শব্দ ইউজ করা হয়, সেটাকে আমরা বলি অসক্রিয় করে। অসক্রিয়, সে শতভাগ সক্রিয় করে না, এটাকে সে কী করবে? অসক্রিয় করবে। কিন্তু মিথাইলের ক্ষেত্রে এরকম কোনো ফ্যাক্টর নেই। অর্থাৎ বেনজিনের সাথে আমরা যখন মিথাইল দিয়ে থাকি তখন যেটা হয়, এই মিথাইল কিন্তু দুঃখিত, এখানে আসলে একটা এইচ আছে, আমি একটু সাইড করে লিখি, এখানে একটা এইচ আছে। হ্যাঁ, তাহলে এই মিথাইল বেনজিন চক্রকে ইলেকট্রন ঘনত্ব দেয়, সে কিন্তু বেনজিন চক্র থেকে আর ইলেকট্রন ঘনত্ব নেয় না। তার মানে মিথাইল বেনজিন চক্রকে শুধুমাত্র সক্রিয় করে। সক্রিয়, আমরা দুইটা শব্দ এখানে দেখলাম, একটা হচ্ছে অসক্রিয় করে, যে দেয় এবং নেয়, আর একটা হচ্ছে শুধু সক্রিয় করে। আর যেটা হচ্ছে শুধু নেয় সেটা হচ্ছে নিষ্ক্রিয় করে। যেমন সায়ানাইডের ক্ষেত্রে যেটা হয়, সায়ানাইডে এখানে কার্বন তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টেনে নেয়, তার মানে এটা দেওয়ার প্রসঙ্গ আসে না, পুরাটাই টেনে নেয়, তাই এটা নিষ্ক্রিয় করে। তো শিক্ষার্থীরা, এইভাবে আমরা 3টা অংশ পেয়ে থাকি পার্শ্ব শিকলের, একটা নিষ্ক্রিয়, একটা সক্রিয়, আর একটা হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয়র মাঝামাঝি, যেটাকে আমরা বলছি অসক্রিয় করে। তাই আমার এখানে উত্তরটা হবে সক্রিয়তার জন্য, যেহেতু বলা হয়েছে তাই এটা হবে শুধু মিথাইলমূলক। কোনটি ইলেকট্রোফাইল?
এ ধরনের একটি প্রশ্ন গত ক্লাসেও আলোচনা করেছি। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। এর কারণটা হচ্ছে এরকম, অ্যালুমিনিয়াম এবং আমি 3টা ক্লোরিন যদি লিখি, অ্যালুমিনিয়ামের বাইরের ইলেকট্রনগুলোকে যদি আমি ডট চিহ্ন দিয়ে দেখাই, আর ক্লোরিনের বাইরের ইলেকট্রনগুলোকে যদি আমি ক্রস চিহ্ন দিয়ে দেখাই, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। তাহলে এখানে 7 একে 8টি ইলেকট্রন, এখানে 8টি ইলেকট্রন, এখানে 8টি ইলেকট্রন। কিন্তু আমি যদি ক্লোরিনের দিকে তাকাই, অ্যালুমিনিয়ামের দিকে তাকাই, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন এখানে আছে 2, 4, 6টি ইলেকট্রন। তার মানে অ্যালুমিনিয়াম আরও 2টি ইলেকট্রন নিতে পারবে। তাই যেহেতু সে ইলেকট্রন নিতে পারবে, তাই সে হচ্ছে ইলেকট্রোফাইল। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এই ধরনের বক্তব্য প্রযোজ্য নয়। যেটার মধ্যে মাইনাস চিহ্ন আছে সেটা সরাসরি বোঝা যাচ্ছে যে তার ইলেকট্রন বেশি আছে, তার মানে সে নিউক্লিওফাইল। পানির মধ্যে এখানে 2টা মুক্তজোড় আছে, অ্যামোনিয়ার মধ্যেও একটা মুক্তজোড় আছে, তার মানে মুক্তজোড় থাকলে কিংবা অতিরিক্ত মাইনাস ইলেকট্রন থাকলে তারা নিউক্লিওফাইল হয়। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বিষমচাক্রিক যৌগ? সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এটার মধ্যে কোনো বিষম পরমাণু নেই। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা ছাড়া অন্য যেই থাকে কোনো একটা জৈব যৌগে, সেটাই হচ্ছে বিষম পরমাণু। তাহলে এখানে সবই হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন, তাই সাইক্লোহেক্সেন হবে না। ফিউরানের ক্ষেত্রে অক্সিজেন থাকে, তার মানে যেহেতু অক্সিজেন আছে তাই এটি হচ্ছে বিষমচাক্রিক। সাইক্লোপ্রোপেন এটি হচ্ছে সাইক্লোপ্রোপেন, সো এটাও সুষমচাক্রিক। ন্যাপথালিন হচ্ছে 2টা বেনজিন রিং পরপর অবস্থান করে, সো এটাও সুষমচাক্রিক। তার মানে সঠিক উত্তর হচ্ছে ফিউরান। এই ধরনের প্রশ্ন পরীক্ষা মাঝে মাঝেই আসে, সো এগুলো বুঝতে হবে। এরপরে দেখো, বেনজিন থেকে মিথাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে ওয়াই উৎপন্ন হয়। তাহলে এই ওয়াই যৌগটাকে সে হচ্ছে টলুইন। আবার বেনজিনকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রেশন করলে এক্স উৎপন্ন হয়। তাহলে এক্স হচ্ছে নাইট্রোবেনজিন। এখন বলা হচ্ছে যে এই বেনজিন, টলুইন আর নাইট্রোবেনজিনের মধ্যে সক্রিয়তার ক্রম দেখানোর জন্য। আচ্ছা, খেয়াল করো, এইখানে এই মিথাইলটা কিন্তু বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব দেয়, আর এখানে নাইট্রো কিন্তু বেনজিন চক্র থেকে ইলেকট্রন ঘনত্ব নিয়ে নেয়, আর এখানে দেওয়ারও কেউ নাই, নেওয়ারও কেউ নাই। তাহলে এই 3টার মধ্যে যেইটার বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে সেটা সবচেয়ে বেশি সক্রিয়। অর্থাৎ এইখানে আমরা যদি এই 3টার মধ্যে মার্কিং করলে আমরা দেখতে পাই এইটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। কেননা এইটার ক্ষেত্রে দেখো যে ঘটনাটি ঘটে, এখানে আমার মিথাইল গ্রুপ ইলেকট্রন দেওয়ার কারণে বেনজিন চক্রের সক্রিয়তা বেড়ে যায়। এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, এটাতে দেওয়ার কেউ নাই বেনজিনে, কিন্তু নেওয়ারও কেউ নাই। বাট নাইট্রোবেনজিনের ক্ষেত্রে না দেয় না, কিন্তু নিয়ে যায়। তার মানে এই দুইটার মধ্যে সেকেন্ড পজিশানে হচ্ছে এটা সক্রিয়, তারপরে থার্ড পজিশানে হচ্ছে এটা। তার মানে সক্রিয়তার বিষয়টি বিবেচনা করতে হবে কোন বেনজিন চক্রের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি আছে। যেহেতু এটার মধ্যে সবচেয়ে বেশি আছে, তাই y ইজ গ্রেটার দেন a, এটা হচ্ছে a ইজ গ্রেটার দেন x। এটা y, এটা a, এটা x। এই ধরনের প্রশ্নগুলো একটু প্রায়োগিক প্রশ্ন, ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ পরীক্ষায় আসলে তোমরা আনসার করতে পারবে না। এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নে। এখানে একটা উদ্দীপক আছে, বলতেছে কোনটি এ যৌগ। খেয়াল করো, আমরা এখানে
সোডিয়াম বেনজোয়েটের সাথে সোডালাইম দিলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যে এ পাই সেটা হলো বেনজিন, এটিকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। পরে এর সাথে প্রোপাইল ক্লোরাইড দিলে এটা ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন হবে। তাহলে ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন হলে যেটা হবে যে এর যে কোনো একটা প্রান্তে এভাবে CH2 CH2 CH3 এটি উৎপন্ন হবে, যুক্ত হবে। তার মানে এটি হচ্ছে প্রোপাইল বেনজিন, যেটাকে আমরা অ্যান প্রোপাইল বেনজিনও বলতে পারি। আরেকটি দেখো বলা হয়েছে আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিন মানে কি? ধরো এইখানে CH, এখানে CH3, এইখানে CH3, যদি এইভাবে হয় তখন এটাকে আমরা বলি আইসোপ্রোপাইল বেনজিন। কিন্তু না, এক্ষেত্রে আসলে উপরেরটাই উৎপন্ন হবে, কারণ এইখানে বেনজিন থেকে এই যে এই কর্নারে, একটু অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে এই কর্নার থেকে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, ওই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে যুক্ত হবে। তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl হবে। তার মানে এই বাকি যে অংশটা এখানে আছে CH2 CH2 CH3, এই অংশটি বেনজিনের সাথে কানেক্টেড হবে। এইভাবে আমরা কি পেতে পারি? প্রোপাইল বেনজিন পেতে পারি। তা আইসোপ্রোপাইল বেনজিন হবে না। ইথাইল বেনজিন সেটা তো হবেই না, কারণ এখানে 3 কার্বন ছিল। মিথাইল বেনজিন সেটাও হবে না, যেহেতু মিথাইল কিংবা ইথাইল বেনজিনে 3 কার্বন থাকে না, সে কারণে। 25 নম্বর এই যৌগটির নাম, এটি এক ধরনের ইথার। ইথার তো কমন নাম বলতে হবে, যেমন ডাই ইথাইল ইথার। আবার ইথক্সি ইথেন এভাবেও নামকরণ করা যায়। ইথক্সি ইথেন নামকরণ করার ক্ষেত্রে আমার এটা হচ্ছে ইথক্সি, এটা হচ্ছে ইথেন। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যেই পাশে কার্বন সংখ্যা কম ওই পাশের সাথে অক্সিজেন যুক্ত করে অ্যালকোঅক্সি বলা হয়। তাহলে এখানে 2 কার্বন আর অক্সিজেন, 2 কার্বন আর অক্সিজেন মিলে হবে ইথক্সি। আবার এখানে 2 কার্বন, সেটা থেকে হবে ইথেন। এভাবে আমরা ইথক্সি ইথেন পেতে পারি। দুঃখিত। তাহলে আমরা এটি বুঝলাম। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। ইথক্সি ইথেনের পরে এবার 26 নম্বর প্রশ্ন দেখো, টটোমারিতা প্রদর্শন করে কোনটি? টটোমারিতা আমরা জানি কিটো ইনল বলে একটা বিষয় আছে, যেটা টটোমারিতার মধ্যে আমরা বলে থাকি। খুব কমন উদাহরণ কিটো ইন অল, ইন যোগ অল, অর্থাৎ কিটো থেকে ইন যোগ অল অথবা ইন যোগ অল থেকে কিটো ফর্ম করতে পারে যে সকল যৌগ, তারা টটোমারিতা প্রদর্শন করে। এক্ষেত্রে প্রোপানন, তার মধ্যে কিটো গ্রুপ আছে, তাই সেটি প্রদর্শন করবে। প্রোপিন, এটার সাথে শুধু ইন। প্রোপানল, এটাতে শুধু অল। প্রোপানোইক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড। সো পরের 3টি হবে না, প্রথমটিই সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, RX ROR, এটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। বিক্রিয়াটা খুবই সহজ। এখানে RX আর এটাকে NOR এভাবে লেখা যায়। তাহলে এই অংশটা মিলে হবে সোডিয়াম হ্যালাইড, আর বাকি অংশটা ROR যুক্ত হয়ে যাবে। এই ROR যেটা হলো এক ধরনের ইথার। বিজ্ঞানী উইলিয়ামসন এটি সর্বপ্রথম আবিষ্কার করেন। তার নাম অনুযায়ী এটাকে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়ে থাকে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া 2 ধাপে ঘটে, 1 ধাপে না, তাহলে এটা ভুল। অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় না, ইয়েস এটা সত্য। সক্রিয়তার ক্রম 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি সক্রিয়। কেন? দেখো 3 ডিগ্রিতে 3টা অ্যালকাইল গ্রুপ থাকে। তাহলে এই অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন ঘনত্ব কেন্দ্রীয় কার্বনকে দান করলে কেন্দ্রীয় কার্বনে পর্যাপ্ত ইলেকট্রন ঘনত্ব থাকে, ফলে হ্যালোজেন এখানে সহজেই কেন্দ্রীয় কার্বন থেকে ইলেকট্রন ঘনত্ব টেনে নিতে পারে। এই যে হ্যালোজেন সহজেই টেনে নিতে পারে, সেজন্য 3 ডিগ্রিটাতে বিকারকের উপর
অ্যালকাইল হ্যালাইডকে নির্ভরশীল হতে হয় না। যেহেতু বিকারকের উপর নির্ভরশীল হতে হয় না, তাই 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি দিবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, এইভাবে সিকোয়েন্সটা হয়ে থাকে। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তাহলে 28 হচ্ছে 2 এবং 3। 1 তো হবে না, 1 তো হচ্ছে এক ধাপে ঘটে বলা হয়েছে, আসলে এটি তো এক ধাপে ঘটে না। তাহলে 2 এবং 3 হচ্ছে এটা সঠিক উত্তর, 2 এবং 3। এরপরের প্রশ্ন, একটি পাই বন্ধনের ফলে দুটি সিগমা বন্ধন গঠিত হয় কোন বিক্রিয়ায়? একটি পাই বন্ধনের স্থলে দুটি সিগমা বন্ধন, এটা সংযোজন বিক্রিয়া হতে পারে। যেমন সংযোজন বিক্রিয়ায় এখানে একটি পাই বন্ধন ভেঙে আমার কি হতে পারে, এই পাশে একটা সিগমা বন্ধন হতে পারে, আবার এই পাশে একটা সিগমা বন্ধন হতে পারে। একটি পাই বন্ধনের স্থলে দুইটি সিগমা বন্ধন গঠিত হয়। অপসারণ না, অপসারণ হবে না, পলিমারকরণ বিক্রিয়া হয়। পলিমারকরণ বিক্রিয়া কিভাবে হয়? যেমন ধরো আমরা যদি ইথিলিনের কথা চিন্তা করি, ইথিলিনে N সংখ্যক যুক্ত হয়ে পলিথিন তৈরি হয়। তাহলে যখন পলিথিন তৈরি হয়, এই পাই বন্ধনটা ভেঙে এই কার্বনের সাথে এখানে একটা বন্ধন হয়, আবার এই পাই বন্ধন ভেঙে ডান পাশের কার্বনের সাথেও একটা বন্ধন হয়। এভাবে এখানেও একটা পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন হতে পারে। তার মানে পলিমারকরণ বিক্রিয়া এবং দ্রুত বিক্রিয়া, এই দুই ক্ষেত্রে এটি সম্ভব। ইথাইন যৌগে কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? ইথাইনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কার্বন, প্রান্তীয় পরমাণু হাইড্রোজেন। চিনবার উপায় কি? যদি দুই ধরনের পরমাণুর সমন্বয়ে কোনো অণু গঠিত হয়, তাহলে যেই পরমাণুটি সংখ্যায় কম, তাহলে দেখো এই দুইটার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন দুইটাই সমান সংখ্যায় আছে। তাহলে দুই ধরনের পরমাণুর সমন্বয়ে যখন যেই পরমাণুটি সংখ্যায় কম সেটি কেন্দ্রীয় পরমাণু, যেমন এখানে অক্সিজেন। কিন্তু দুইটি যদি সংখ্যায় সমান থাকে, তখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1। তার মানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তাইলে আগে লিখতে হবে যার তড়িৎ ঋণাত্মকতা কম তার জারণ মান, তার জারণ মানটি হবে প্লাসে। তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য হবে +2 আর দুইটা কার্বনের জন্য হবে -2, যেহেতু টোটাল জারণ মান 0। তাহলে আবার বলছি, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাই সেটা মাইনাস, বাকিটা প্লাস। হাইড্রোজেনের প্লাস জারণ মান হচ্ছে +1, দুইটার জন্য +2, তাহলে কার্বনের জন্য এটা হবে -2। তাহলে দুইটার যদি -2 হয়, একটার জন্য হবে -1। এইভাবে আমরা জৈব যৌগের ক্ষেত্রেও তড়িৎ ঋণাত্মকতা বিষয়টি বের করতে পারি। 31 বলা হচ্ছে প্রোপাননের টটোমার কোনটি? তাহলে প্রোপাননের ক্ষেত্রে কি হবে? কিটোইনল ফর্ম। তাহলে এইটার উভমুখী বিক্রিয়ার ফলে যেটা হয়, CH3C, এই ও এর সাথে যাবে H, আর এখানে ডাবল বন্ড হবে, এইখান থেকে একটা হাইড্রোজেন উপরে H এ যাবে। এটি হবে ইনল ফর্ম, কিটোর ইনল ফর্ম। তার মানে দেখো প্রথম অপশনটি আর এটি কিন্তু সেম জিনিস। ওকে শিক্ষার্থীরা, অবজেক্টিভগুলো ভালো করে বুঝতে হবে। যখন চ্যাপ্টার সম্পর্কে ইন ডিটেল আইডিয়া থাকবে, তখন কিন্তু অবজেক্টিভটা অনেক ইজি হয়ে যাবে বোঝার জন্য। প্লাস ল্যাকটিক অ্যাসিড সমাবর্তিত আলোর ঘড়ির কাঁটা, আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়। আচ্ছা, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? ডানে না বামে? আমরা জানি ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে, তার মানে কি এটা ডান দিকে। তার মানে প্রথমটা বোঝাচ্ছে ডান দিকে ঘুরে, কথা সত্য। এর আলফা হচ্ছে 2.24, আবার লিখছে 22.4। এটা একটু মুখস্থবিদ্যা। ল্যাকটিক অ্যাসিডের আলফা মানে হচ্ছে আপেক্ষিক আবর্তন, এটা হচ্ছে 2.24। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। কোন মূলকটি বেনজিন চক্রে মেটা নির্দেশক? তাহলে মেটা নির্দেশক আমরা বের করি কিভাবে?
কার্যকরী মূলকের বেঞ্জিন চক্রের সাথে যেই পরমাণু গ্রুপটি যুক্ত থাকে সেই গ্রুপটিতে যদি শুধুমাত্র হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে দেখো প্রথম যে গ্রুপটা NH3 বেঞ্জিন চক্রের সাথে পার্শ্ব শিকলের যেই পরমাণুটি সরাসরি যুক্ত, তাহলে এখানে বেঞ্জিন চক্রের সাথে সরাসরি যুক্ত হচ্ছে এই নাইট্রোজেন। সেই পরমাণুতে যদি শুধুমাত্র একক বন্ধন থাকে, তাহলে দেখো যে এখানে একটা একক বন্ধন, এখানে একটা একক বন্ধন, এখানে একটা একক বন্ধন, তাহলে শুধুমাত্র একক বন্ধন যদি থাকে তখন সেটি হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। তার মানে আমার প্রথমটা হবে না, কারণ প্রথমটার মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই বা সন্নিবেশ বন্ধন নাই। এবার আমরা দ্বিতীয়টাতে দেখি, দ্বিতীয়টা হচ্ছে SO3H। এটা আসলে এইভাবে হবে, হ্যাঁ, এইভাবে। তাহলে এটার মধ্যে দেখো এই যে সন্নিবেশ বন্ধন আছে, এই যে সন্নিবেশ বন্ধন আছে। নিয়মটা হচ্ছে যে যেই পরমাণুটি সরাসরি বেঞ্জিন চক্রের সাথে যুক্ত সেই পরমাণুতে যদি পাই বন্ধন বা সন্নিবেশ বন্ধন থাকে তাহলে সেটা মেটা নির্দেশক। তার মানে এটা মেটা নির্দেশক হবে। তো শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম মেটা নির্দেশকটা। তারপরেও দুইটা চেক করে দেখি, যেমন OCH3, তাহলে দেখো যেই পরমাণুটি সরাসরি যুক্ত বেঞ্জিন চক্রের সাথে সেখানে কিন্তু শুধুমাত্র সিগমা বন্ধন আছে, তাহলে এটাও বাদ যাবে। ঠিক আছে, এটাও তাহলে বাদ যাবে। এবার লাস্টেরটা দেখি CH3, তাহলে এখানেও যে পরমাণুটি সরাসরি বেঞ্জিন চক্রের সাথে যুক্ত কার্বন, সেটির মধ্যে কি, সেটার মধ্যে কোনো পাই বন্ধন নেই, সবগুলো সিগমা বন্ধন। তার মানে এটাও হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এভাবে আমরা খুব চমৎকারভাবে বের করতে পারি যে কোনটি অর্থপ্যারা নির্দেশক এবং কোনটি মেটা নির্দেশক। প্রশ্নে যেহেতু মেটা নির্দেশক চেয়েছে তাই উত্তর হবে 2 নম্বরটা। এরপরের যৌগটা হচ্ছে, এটা হচ্ছে পাইরোল। যৌগটির অ্যারোমুখী অর্থ প্রকাশের জন্য n এর মান কত? এখানে হচ্ছে n এর মান 1। আচ্ছা, এটা কীভাবে আমরা যদি একটু দেখি, পাইরোলের ক্ষেত্রে হচ্ছে পাইরোলটাকে আমরা যদি ড্র করি, এভাবে না, এটা এভাবে ড্র করতে হবে। এই পাইরোলে আমার এখানে একটা দুইটা পাই বন্ধন আছে, এই দুইটা পাই বন্ধন এবং এই মুক্ত জোড়ের এটা হলো অসংকরিত অবস্থায় থাকে। তার মানে দুইটা পাই বন্ধন থেকে টোটাল 4টা ইলেকট্রন আর একটি মুক্ত জোড় থেকে 2টি ইলেকট্রন, এই 6টি ইলেকট্রন সঞ্চারণশীল পাই ইলেকট্রন কাঠামো তৈরি করে। তাহলে এই 6 হচ্ছে কি সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তার মানে আমার এখানে 4n + 2 = হচ্ছে 6। যেহেতু 4n + 2 = 6, তাই n এর মান হচ্ছে এখানে 1। ওকে, আমরা এইভাবে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থেকে n এর মানটা বের করতে পারি। তাহলে আমার প্রশ্নে এখানে যেটা চেয়েছে সেটা হলো যে এই যৌগের অ্যারোমিতিকত্ব প্রকাশের জন্য বা প্রদর্শনের জন্য n এর মান কত? তাহলে n এর মান হবে 1। এরপরের যৌগটা দেখি আমরা, এটি হচ্ছে ফ্রিডেল-ক্রাফট প্রক্রিয়া। যেহেতু অ্যাসাইল ক্লোরাইড ব্যবহার করা হয়েছে তাই এটাকে বলা হয় ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। এখানে যদি অ্যালকাইল ক্লোরাইড ব্যবহৃত হতো বা অ্যালকাইল হ্যালাইড ব্যবহৃত হতো তাহলে বলতাম ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। ওকে, এরপরেরটা দেখি,
ফ্রিয়ন, ফ্রিয়ন 12 এর সংকেত কি? দেখো এই জিনিসগুলো আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। ফ্রিয়ন 12 আমি একটু লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফ্রিয়ন 12 তার মানে ফ্রিয়ন 12 মানে আমরা এভাবে লিখতে পারি, ফ্রিয়ন 012, 3 ডিজিট, 3 ডিজিটের মধ্যে 2 ডিজিট থাকলে প্রথমটাকে শূন্য ধরে নিতে হবে। প্রথম ডিজিটটা হচ্ছে কার্বন সংখ্যা যা তার চেয়ে 1 কম, তার মানে কার্বন আছে এখানে একটা আছে দেখি এখানে শূন্য লেখা হয়েছে। কার্বন সংখ্যা যতটা যৌগে থাকবে তার চেয়ে 1 কম লিখতে হবে। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কার্বন সংখ্যা যতটা থাকবে তার চেয়ে হাইড্রোজেন সংখ্যা যতটা থাকবে তার চেয়ে 1 বেশি লিখতে হবে। তাহলে যেহেতু এখানে শুধু 1 আছে তার মানে এখানে কোনো হাইড্রোজেন নাই। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে হাইড্রোজেন হতো 1টা। তৃতীয় সংখ্যা হচ্ছে ফ্লোরিনের সংখ্যা নির্দেশ করে সরাসরি। তাহলে আমরা পেলাম CF2। এরপরে ক্লোরিনের জন্য কোনো সংখ্যা নেই। ক্লোরিনের নিয়মটা হচ্ছে চতুর্যোজ্যতার জন্য যতটি ক্লোরিন দরকার। কার চতুর্যোজ্যতা? কার্বনের। এখানে কার্বনের চতুর্যোজ্যতার জন্য 2টি ক্লোরিন দরকার, তাই আমরা এটা লিখব CF2Cl2। এভাবে আমরা ফ্রিয়ন 12 এই বিষয়টি ব্যাখ্যা দিতে পারি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে করে। আমি যদি লিখতাম ফ্রিয়ন 112 তাহলে কী হতো দেখো, তাহলে এখানে কার্বন হতো 2টা, কারণ 1 বেশি লিখতে হয়। এখানে 0 লিখছি মানে 1টা কার্বন, এখানে 1 লিখেছি মানে 2টা কার্বন। হাইড্রোজেনের সংখ্যা যে এখানে 1 বেশি, তার মানে হাইড্রোজেন হবে না, আর এখানে হবে F2। তাহলে আমি যখন C2F2 লিখলাম তাহলে জিনিসটা দেখতে কেমন? আমরা যদি এখানে জিনিসটা দেখাই তাহলে C, এখানে একটা F, এখানে একটা F। তাহলে এই কার্বনের 2টা যোজ্যতা ফাঁকা, এই কার্বনেরও 2টা যোজ্যতা ফাঁকা, তার মানে Cl4। অর্থাৎ এখানে Cl 2টা হবে, এখানে Cl 2টা হবে। এভাবে আমরা ফ্রিয়ন 112 এর সংকেত লিখতে পারি। সো এগুলো বুঝলে একেবারেই সহজ। এরপরে দেখো A থেকে PCl5 থেকে দেওয়ার কারণে B হয়েছে, পরে শুষ্ক ইথার সোডিয়াম দিয়ে বিউটেন পাওয়া যায়। তাহলে এ হচ্ছে ইথানল, কারণ আমরা যখন ইথানলের সাথে PCl5 এর বিক্রিয়া করাই তখন সেখান থেকে ইথাইল ক্লোরাইড পাই, আরও কিছু জিনিস পাই যেটা আমার এখানে আসলে দেখানো হয়নি। যেমন এটার সাথে আরও পাই আমরা POCl3 প্লাস HCl, এগুলো দেখানো হয়নি। এখন এইটা হচ্ছে তাহলে বি, এটা হচ্ছে বি। এই বি সোডিয়াম শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া করেছে, তার মানে এটা উডস বিক্রিয়া। কেননা উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম এবং শুষ্ক ইথার বিক্রিয়া করলে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। এখানে কার্বন ছিল কয়টা? 2টা। তাহলে উৎপাদে কার্বন হবে কয়টা? 4টা। তাহলে 4 কার্বনের অ্যালকেনের নাম কি? বিউটেন। তার মানে আমি কনফার্ম হলাম যে বি আসলে ইথাইল ফ্লোরাইড ছিল। এই যে এখানে বিটা হচ্ছে ইথাইল ফ্লোরাইড। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ বিক্রিয়াটি করতে পারি। এরপরে দেখো অ্যামোনিয়াম সায়ানাইড ইউরিয়া বিক্রিয়াটি কোন ধরনের? এটি সমানুকরণ বিক্রিয়া, কারণ এখানে টোটাল পরমাণুর সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদের সমান, কিন্তু তাদের বন্ধন চেঞ্জ হয়েছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যামোনিয়াম ছিল পজিটিভ, সায়ানাইড ছিল নেগেটিভ, কিন্তু এটা আয়নিক যৌগ। কিন্তু এখানে ইউরিয়ার মধ্যে এটা সমযোজী যৌগ। এবং এখানে বিক্রিয়কে নাইট্রোজেন ছিল কয়টা? দেখো নাইট্রোজেন আছে বিক্রিয়কে 2টা, উৎপাদও কিন্তু নাইট্রোজেন 2টা। কার্বন আছে বিক্রিয়কে 1টা, উৎপাদও কিন্তু 1টা। অক্সিজেন আছে 1টা, উৎপাদও 1টা। হাইড্রোজেন আছে 4টা, এখানেও 2 2 4টা। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা যেহেতু সমান বিক্রিয়ক এবং উৎপাদে, তাই এটিকে বলা হবে সমানুকরণ বিক্রিয়া। সংযোজন হবে না কেন? কারণ এখানে কোনো কিছু জোড়া লাগে নাই। অপসারণ হবে না, কারণ এখান থেকে কোনো কিছু বিয়োগ যায়নি। প্রতিস্থাপনও হবে না, কেননা এখান থেকে কোনো কিছু প্রতিস্থাপিত হয়ে নতুন কিছু সংযুক্ত হয়নি। সো এইভাবে সমানুকরণ বিক্রিয়া হবে।
তো শিক্ষার্থীরা এইভাবে আমাদের আসলে মাল্টিপল চয়েস আনসার করার সময় জৈব রসায়নের ধারণা যত স্ট্রং থাকবে তত সেই ধারণা কাজে লাগিয়ে মাল্টিপল চয়েস আনসার করা যাবে। মাল্টিপল চয়েসে কিন্তু শুধু প্রশ্নের উত্তর জানলেই হয় না, অন্যগুলো কেন হবে না সেগুলো প্রাসঙ্গিকভাবে জানতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য একটি ক্লাসে আমরা আবার আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, আর অবশ্যই তোমরা এই বিষয়গুলো নিয়ে বারবার দেখবে, দেখলে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।